ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস। এই সেই বিখ্যাত গল্প যেখানে গ্রেগর সামসা নামের একজন সেলসম্যান একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে সে একটা বিশাল পোকায় পাল্টে গেছে। কিন্তু আজকের এই আলোচনাটা একটু অন্যরকম। আমরা একটা প্রশ্ন তুলব, আসল রূপান্তরটা কার? গল্পটা শুরুই হয় এই লাইনটা দিয়ে। খেয়াল করে দেখুন, কি শান্ত, কি নিস্তরঙ্গভাবে বলা। কোনো চিৎকার, কোনো নাটকীয়তা নেই, যেন এটা রোজকার একটা সাধারণ ঘটনা। আর এই স্বাভাবিকতায় কিন্তু ব্যাপারটাকে আরও অনেক বেশি অস্বস্তিকর করে তোলে। আর ঠিক এখানেই আমাদের আলোচনার মোড় ঘুরে যায়। প্রশ্নটা হলো, আচ্ছা, যদি আসল রূপান্তরটা গ্রেগরের না হয়ে থাকে, যদি আসল পরিবর্তনটা ঘটে থাকে তার চারপাশের মানুষগুলোর মধ্যে, মানে তার পরিবারের মধ্যে, তো চলুন গল্পের শুরুতে ফিরে যাই, সেই অদ্ভুত ভয়ঙ্কর সকালে যা গ্রেগরের সবকিছু ওলটপালট করে দিয়েছিল। একটা বিশাল পোকা হয়ে যাওয়ার পরেও গ্রেগরের প্রথম চিন্তাটা কি জানেন? চাকরি। সে ভাবছে, আরে অফিসে ট্রেনটা তো মিস হয়ে যাবে। মানে তার কাছে এই ভয়ঙ্কর শারীরিক পরিবর্তনটার চেয়েও অফিসে লেট হওয়াটা বেশি চিন্তার বিষয়। আধুনিক জীবনের চাপ আর অর্থহীনতার এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে? আর ঘরের দরজার ওপাশে তখন নাটক জমে উঠেছে। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ডাকাডাকি করছে, অফিস থেকে খোদ চিফ ক্লার্ক এসে হাজির। তার বিরুদ্ধে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছে। গ্রেগরের ব্যক্তিগত বিপর্যয়টা দেখতে দেখতে একটা সামাজিক আর পেশাগত সংকটে পরিণত হচ্ছে। এমনকি তার গলা দিয়ে মানুষের কথাও আর বেরোচ্ছে না, বেরোচ্ছে শুধু পশুর মতো কিচিরমিচির শব্দ। আর তারপর যখন সে অনেক কষ্টে দরজাটা খুলল, সেই মুহূর্তেই যেন সবকিছু শেষ। পরিবারের ভয়, বসের পালিয়ে যাওয়া, সব মিলে তার পরিচয়টা যেন এক মুহূর্তে মুছে গেল। সে আর উপার্জনকারী ছেলে রইল না কোনো কর্মচারী। সে হয়ে গেল একটা সমস্যা, যাকে ঘরের ভেতরে লুকিয়ে রাখতে হবে। আর এখান থেকেই গল্পের দ্বিতীয় পর্ব শুরু, যেখানে পরিবারের একমাত্র ভরসা তাদের উপার্জনকারী ছেলে হয়ে ওঠে একটা বিরাট বোঝা। আর সম্পর্কের সব হিসাব নিকাশ কেমন ভয়ঙ্করভাবে উল্টে যেতে শুরু করে। গ্রেগরের বাবা একবার বলেছিলেন, ছেলেটার মাথায় ব্যবসা ছাড়া আর কিছুই নেই। কথাটা একটু ভেবে দেখুন। এটা পরিষ্কার করে দেয় যে গ্রেগর তো পোকা হওয়ার অনেক আগে থেকেই একটা যন্ত্রে পরিণত হয়েছিল। তার পরিবার তাকে মানুষ হিসেবে দেখত না, দেখত একটা টাকা ছাপানোর মেশিন হিসেবে। তার মূল্য ছিল তার উপার্জনে, তার মানুষসত্তায় নয়। এই পরিস্থিতিটাকে আমরা বলতে পারি একটা ইনভার্টেড ইকোনমি বা উল্টো অর্থনীতি। মানে যে পরিবারের সব দায়িত্বের বোঝা বইত, সেই এখন পরিবারের সবচেয়ে বড় বোঝা। আর এই ধাক্কাতেই পরিবারের ভালোবাসার মুখোশটা খসে পড়ে। দেখা যায় সম্পর্কটা আসলে ভালোবাসার ছিল না, ছিল নিখাদ লেনদেনের। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা হলো ওই আসবাবপত্র সরানোর দৃশ্যটা। বনগ্রেটে ভাবল ঘরটা খালি করে দিলে দাদার পোকারূপে চলাফেরা করতে সুবিধা হবে। কিন্তু মা চাইলেন না, তিনি গ্রেগরের মানবিক অতীতটুকুকে আঁকড়ে ধরে রাখতে চাইলেন। আর গ্রেগর, সে তার পরিচয়ের শেষ চিহ্নটুকু বাঁচাতে দেয়ালের একটা ছবিকে জড়িয়ে ধরল। কিন্তু তার এই মরিয়া চেষ্টাটাকেও সবাই ভুল বুঝল, ভাবল সে আক্রমণ করতে আসছে। আর সেখানেই তার ভাগ্যের শেষ পেরেকটা পোঁতা হয়ে গেল। এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। বাবা রেগে গিয়ে আপেল ছুঁড়ে মারলেন। একটা আপেল তার পিঠের খোলের মধ্যে গেঁথে গেল আর ওখানেই পচতে শুরু করল। এই পচতে থাকা আপেলটা শুধু একটা ক্ষত ছিল না, এটা ছিল বাবার ঘৃণার প্রতীক, পরিবারের পচে যাওয়া মমতার প্রতীক। আর ঠিক এই পয়েন্টে আমরা আমাদের আলোচনার মূল যুক্তিতে পৌঁছাই, দ্য ইনভার্টেড মেটামরফোসিস বা উল্টো রূপান্তর। গ্রেগর যত ক্ষয়ে যেতে থাকে, তার পরিবার তত নতুন করে জেগে উঠতে থাকে। একজনের পতন অন্যজনের উত্থানের কারণ হয়ে দাঁড়ায়। মিস্টার সামসারের কথাই ধরুন না। আগে কেমন ছিলেন? অলস, ঋণে ডুবে থাকা একজন নিষ্ক্রিয় মানুষ। আর এখন গ্রেগরের এই অবস্থার পর তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। ইউনিফর্ম পরে রীতিমতো একজন কঠোর কর্তা হয়ে উঠলেন। আর গ্রেগরের পরিবর্তনটা তো আরও শিউরে ওঠার মতো। জীবনটা একসময় এত সহানুভূতিশীল ছিল, দাদার দেখাশোনা করত, সেই বোনটাই ধীরে ধীরে কেমন ঠান্ডা মাথার একজন বাস্তববাদী মানুষে পরিণত হল। শেষে তো সেই গ্রেগরের মৃত্যুদণ্ড ঘোষণা করে দিল। পরিবারের এই নতুন জীবনটা ছিল অনেকটা পরজীবীর মতো। দেখুন, যারা একসময় পুরোপুরি গ্রেগরের ওপর নির্ভরশীল ছিল, তারা সবাই এখন চাকরি করছে। তাদের ক্লান্তি আস্তে আস্তে বিরক্তি আর ঘৃণায় পরিণত হচ্ছে। তাদের এই নতুন জীবনী শক্তি, তাদের এই উত্থান, পুরোটাই যেন গ্রেগরের পচাগলা শরীর থেকে সারশুষি নিয়ে তৈরি হচ্ছে। গল্পের শেষ পর্বে আমরা দেখব কিভাবে গ্রেগরকে পুরোপুরি মুছে ফেলার মাধ্যমেই পরিবারটা তাদের চূড়ান্ত মুক্তি খুঁজে পায়।
বাড়িতে ৩ জন ঝকঝকে পরিপাটি ভাড়াটে আসে। তারা যেন বাইরের সমাজের প্রতীক, বিচারকের প্রতীক। তাদের সামনে পরিবারের এতদিনের লুকিয়ে রাখা লজ্জাটা প্রকাশ হয়ে পড়ে। আর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অনুঘটক হিসেবে কাজ করে। আর ঠিক তখনই গ্রেটে তার বোন চূড়ান্ত রায়টা দেয়। সে বলে, আমাদের অবশ্যই এটাকে তাড়ানোর চেষ্টা করতে হবে। খেয়াল করুন, গ্রেগর বা ভাই নয়, এটাকে। এই একটা শব্দেই গ্রেগরকে পুরোপুরি অমানুষ বানিয়ে দেওয়া হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক সেই মুহূর্তে গ্রেগরের শেষ চিন্তাটা কি ছিল জানেন? তার পরিবারের জন্য মমতা আর ভালোবাসা। একদিকে তার বোনের ওই ভয়ঙ্কর রায়, আর অন্যদিকে গ্রেগরের এই নিঃস্বার্থ ভালোবাসা। এই বৈপরীত্যটাই গল্পের ট্র্যাজেডিকে অন্য মাত্রায় নিয়ে যায়। গ্রেগরের মৃত্যুর পর পরিবারের প্রতিক্রিয়া অবাক করার মতো দ্রুত। কাজের লোকটা যখন জানালো যে ওটা মরে গেছে, বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, এখন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যায়। তারা সবাই মিলে প্রথমবারের মতো অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে বেড়াতে গেল। ভবিষ্যতের পরিকল্পনা শুরু হলো। নতুন বাড়ি, গ্রেটের বিয়ে। গ্রেগরের মৃত্যুটা তাদের কাছে কোনো শোকের ঘটনা ছিল না, ছিল একটা সমস্যার সমাধান। গল্পের শেষ দৃশ্যটা সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে অর্থবহ। গ্রেকে তার তরুণ শরীরটাকে আড়মোড়া ভেঙে মেলে ধরে। এটা যেন পরিবারের নতুন ভবিষ্যতের প্রতীক, এমন একটা ভবিষ্যৎ যা তৈরি হয়েছে গ্রেগরের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, এই গল্পের আসল পরজীবীটাকে? গ্রেগর, যে পোকায় পরিণত হয়েছিল, নাকি তার পরিবার, যারা তার অসহায়তার উপর ভর করে নিজেদের নতুন জীবন গড়ে তুলেছিল?